সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতা নিয়ে আলোচনা করছি, সেই আলোচনার ভিত্তিতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ এই কবিতাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি তাহলে পাঠে চলে যাই। তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো ঠিক আছে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ এই কবিতাটি তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে, আর আমি বিষয়বস্তুটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, প্রতিবাদী কবি হিসেবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নাম অনন্য। তিনি 1956 থেকে 1991, খুব অল্প বয়সে তিনি মারা যান। 56 থেকে 91 এমন বিশেষ কিছু না, অল্প বয়সে অকাল মৃত্যুই হয় শহীদুল্লাহ। তিনি বিশেষ খ্যাতিও অর্জন করেন এর ভিতর দিয়ে। তার কবিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণ আন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা জোরালোভাবে উপস্থাপিত হয়েছে। শোষণমুক্ত, বৈষম্যহীন এবং সমকালীন নানা টানাপোড়েন তার কবিতাকে বিশিষ্ট করে তুলেছে। 80 দশকের অন্যতম এই কবির কবিতায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের ক্লেদাত্ত চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মূলত 1975 পরবর্তী বাংলাদেশের রাজনীতির পচন, শৃঙ্খল বিস্তৃতির প্রতিবাদ করে কবিতা লিখেছেন। সামরিক স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তথাকথিত জাতীয়তাবাদ প্রভৃতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। এই দেশ, মাটি, মানুষ ও দেশের ইতিহাস, ঐতিহ্য আর মানবিক বোধের তাড়না থেকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সব কবিতার উৎসমুখ বের হয়েছে। বাতাসে লাশের গন্ধ কবিতায় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ স্বাধীনতোত্তর বাংলাদেশের সমাজ বাস্তবতার চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। যে চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল, সে চেতনার পরিবর্তন ঘটেছে, পাল্টে গেছে দৃষ্টিভঙ্গি। তাই কবি মনে করেন স্বাধীনতা মুখ ফিরিয়ে নিয়েছে, স্বাধীনতা চেতনা এসেছে সমাজের নেতিবাচকতায়। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এই যে কথাগুলো, এ কথার ভিতর বোঝা যায় স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সমাজ বাস্তবতার এক নিখুঁত রক্তাক্ত দলিল বাতাসে লাশের গন্ধ কবিতাটি। এই কবিতা ধারণ করে আছে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, রক্তস্রোত, স্বজন হারানোর, বাস্তু হারানোর মানুষের বেদনার করুণ সুর। যুদ্ধের অনেক দিন পরেও যুদ্ধের সেই বিভীষিকা আজও কবিকে তাড়া দিয়ে ফেরে। কবি এখনও ঘুমের মধ্যে যুদ্ধের ভয়াবহতার সেই সব প্রতিচ্ছবি দেখতে পান। কবির ভাষায়, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই যে কবিতার ভিতর
যে স্বাধীনতার পরে এই স্বাধীনতার যে করুণ চিত্র ঘটে যাওয়া ঘটনা, সেই জিনিসের ছায়ার মতো লেগে আছে কবির হৃদয়পটে, স্মৃতির অ্যালবামে। তিনি কি দেখেছেন? তিনি ঘুমোতে পারেন না, সারা রাত তিনি ঘুমোতে পারেন না। কী কারণে? ধর্ষিতার কাতর চিৎকার শুনি আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়ে? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। মানে ওই চিত্রটাই কবির মাঝে জাগ্রত হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা বিপুল মানুষের আত্মত্যাগের ফসল। 30 লক্ষ মানুষ দিয়েছিল তাদের জীবন, 2 লাখ মা বোন হারিয়েছিল তাদের সম্ভ্রম। তারপরেও এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে বীর নারীরা আশায় বুক বেঁধেছিলেন তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে চলাফেরা করবে। কিন্তু তাদের সেই স্বপ্ন স্বাদ পূরণ হয়নি। অনেকে স্বাধীনতার পরে জীবন বাঁচাতে নিষিদ্ধ আধারকেই বেছে নিয়েছিলেন। মূলত স্বাধীনতা সংগ্রামে মধ্যবিত্ত সমাজের প্রগতিশীল অংশ, ছাত্র যুব সম্প্রদায় এবং জনসাধারণের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আদর্শবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতার পর সে আদর্শ অক্ষুণ্ণ থাকেনি। যুদ্ধ বিপর্যস্ত বাংলাদেশের সামগ্রিক শৃঙ্খলা আদর্শবাদের জোয়ার সরে যেতেই বিকৃত স্বার্থশুদ্ধির উৎকট প্রকাশ ঘটে এবং রক্তাক্ত অতীত তার কাছে ম্লান হয়ে আদর্শচ্যুতি ঘটে। অথচ স্বাধীনতা অর্জনে 30 লক্ষ মানুষের জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়েছে, শহীদের একবার জীবন দিয়েছে, আর মা বোনেরা বারবার তাদের সম্ভ্রম দিয়ে স্বাধীনতাকে বেগবান করেছে। বাংলার জমিনের রক্তের দাগ মুছবার আগেই স্বাধীনতার মূল্যবোধের অবক্ষয় দেখে কবির কাছে স্বাধীনতা হয়েছে প্রশ্নবিদ্ধ। তাহলে স্বাধীনতা কি বাংলাদেশের চৈতন্যের প্রত্যাশার ফসল নয়? এর কি কোনো নীতিগত বৈধতা নেই? স্বাধীনতা স্বরূপ ফসল কি তবে জারজ সন্তানের মতো পরিচয়হীন? দেশ মাতৃকা কি জারজ সন্তানের মতো লজ্জায় আড়ষ্ট? কবি দ্রোহের প্রকাশ ঘটিয়েছেন এভাবে: এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? এই যে কথাগুলো, এর ভিতর দিয়ে কবির কি মনে হয়েছে যে এদেশের মানুষ এত ত্যাগ, জীবন দিয়ে, নিজের সম্ভ্রম দিয়ে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। তারপরেও এক শ্রেণীর স্বার্থ হাসিল করার জন্য এক শ্রেণীর খারাপ লোক, তারা তাদেরকে স্বাধীনতাকে প্রকাশ করেছে অন্যভাবে। তাই কবির কাছে প্রশ্ন হয়ে উঠেছে, তাহলে এই স্বাধীনতা কি আমাদের চৈতন্যের প্রকাশের ফসল নয়? এর কি কোনো নীতিগত বৈধতা নেই? তিনি বারবার তার ভিতরের যে দ্রোহ, কষ্ট তিনি প্রকাশ করেছেন। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল,
জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এজন্য নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা, একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। বুঝতেই পারছ কবির জিজ্ঞাসা কোথায়, তার কষ্টটা কোথায়। 30 লক্ষ মানুষের রক্ত ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে স্বাধীনতার স্বাদ তিক্ততায় পরিণত হয়। আত্মস্বার্থে সবাই উন্মুখ, মুক্তিযুদ্ধের আদর্শ পদদলিত, অবক্ষয়িত। তাই কবি বলেছেন, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। স্বাধীনতা উত্তর আবার শুরু হয় ধন বৈষম্য। কিছু মানুষ বিলাসিতার সম্পদের পাহাড় গড়ে, আবার কেউ নাম লেখায় নিরন্ন মানুষের কাতারে। স্বাধীনতার উত্তর বাংলাদেশে স্বার্থান্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সুবিধাবাদী রাজনৈতিক খেলায় মেতে থেকে দেশের মানুষকে দুবেলা ভাত পর্যন্ত জোগাতে ব্যর্থ হয়, অনাহারী মানুষ লাইন দেয় চালের গুদামে, অথচ সম্পদশালী মানুষের বিলাসিতার নিয়ন আলোয় নর্তকীর দেহে দোলে মাংসের তোফান, যা যুদ্ধোত্তর সময়ের স্বপ্নভঙ্গ, অবক্ষয়, অস্থিরতা, মুক্তিযুদ্ধের চেতনাকে করে ধূলিসাৎ। কবির ভাষায়, বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তোফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এই যে স্বাধীনতার পর এত বড় একটা যুদ্ধ, তারপর দেশের যে অবস্থা, মনের অবস্থা তো আছেই, তারপর আবার সুন্দর করে এই এলোমেলো তছনছ বাংলাকে, এই বাংলাদেশকে গুছিয়ে নিতে সবার প্রেরণার দরকার ছিল। কিন্তু সেখানে এক শ্রেণীর স্বার্থলোভী, স্বার্থ অন্বেষী লোক, তারা ভোগবিলাসে মত্ত ছিল। আবার অনাহারী মানুষেরও ভিড় ছিল তখন। তাই কি বলেছেন কবি, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। তারপর কেউ এক মুঠো ভাত পাচ্ছে না, একবেলা খেতে পাচ্ছে না, আবার কেউ বিলাসিতায় দেখো নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তোফান। তারা যে বিলাসিতায় মত্ত, এটা বুঝিয়েছেন। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। মানুষের জীবনের মূল্যে কেনা স্বাধীনতা আজ ভুলণ্ঠিত। সত্যিকারের আদর্শবাদ আজ বাস্তুচ্যুত। সেই শেয়াল শকুনেরা আজ রাজত্ব কায়েম করেছে। এসব কিছু কবিকে ঘুমোতে দেয় না। অতীত বারবার দুয়ারে হানা দেয়। কবি অতীতে ফিরে দেখতে পান ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার পুকুরে খেয়ে যা বিভৎস শরীর। কবি এই ধর্ষিতা বিভৎস শরীর, রক্তের কাফনে মোড়া মানুষগুলোকে নিজের ভাই, বোন, পিতা, মাতা বলে সম্বোধন করেছেন। তাই স্বাধীনতা মূলত স্বজন হারিয়ে পাওয়া স্বজন, এবং স্বাধীনতা আমাদের প্রাণের নিধি প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, রক্তাক্ত অমূল্য ফসল। কবির ভাষায়, রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। এ কবিতায় মুক্তিযুদ্ধের ধর্ষিতা নারীর যন্ত্রণাদগ্ধ আত্মস্বরূপ কবির কাছে ভিন্ন মাত্রায় উপনীত হয়েছে।
নারীত্বের মহার্ঘ লুণ্ঠিত হবার বেদনায় কবি জর্জরিত হয়েছেন। এ পতাকা যেমন স্বজন হারানোর বিনিময়ে পাওয়া, যেমন প্রিয় মানুষের রক্তে কেনা, সম্ভ্রম হারায় সব বীর নারীকে কবি নিজের বোন বলে আখ্যায়িত করেছেন। যে বোনের রক্তাক্ত শাড়ি আমাদের জাতির রক্তাক্ত পতাকা হয়ে বাংলার আকাশে পথ পথ করে উড়ে চলছে। কবির ভাষায়, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। কবি বাতাসে লাশের গন্ধ কবিতায় ক্লেদান্ত ইতিহাস, নেতিবাচক বোধ, ধ্বংসোন্মুখ আগ্রহ, ৭৫ পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি সব কিছুই শিল্পের দায়বদ্ধতায় ফুটিয়ে তুলেছেন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা হয়ে আদর্শচ্যুত, আত্মত্যাগের মহিমা হয়েছে ভুলণ্ঠিত। প্রতিকূল সময়ে সমাজের এক নাগরিক হিসেবে তাই কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হয়েছেন উচ্চকণ্ঠ। আজ এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের মঙ্গল কামনায় শেষ করছি।